ও আরেকজন হচ্ছে নাবিল। তিনজনে একদিন প্ল্যান করলাম যে আমরা মাছ ধরতে যাব বিলে। আমাদের বাড়ির পাশে প্রায় 300 থেকে 400 গজ দূরে একটা বিল, নাম হচ্ছে কাসমা বিল। ওই বিলে অনেক মাছ। এখন আমরা প্ল্যান করলাম রাত্রে যাব। তো লাইট, পোস্ট, টেডা বা চাবি নিয়ে আমরা গেলাম। চারজনে 4টা জিনিস নিয়ে গেলাম। যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর কোনো জায়গায় মাছ পাচ্ছি না। তাই যাইতে যাইতে প্রায় রাত বাজে তখন 2টার মতো। ঠিক তখন হঠাৎ নামলো হালকা বৃষ্টি। বৃষ্টি এনে রাত্রের বেলা কই যাবো, তার সাইডে একটা আর কি প্রায় অনেকটা দূরে একটা আর কি ফিশারি আছে, ইসপ মিয়ার ফিশারি। ওইখানে একটা চাঙা ছিল, ওইখানে একটা চালের টিনের টুই ছিল, ওইখানে যে আমরা বসলাম। বসার প্রায় আধা ঘন্টা অনেকটা বৃষ্টি হওয়ার পরে যখন চলে আসমু আর মাছ ধরবো না, প্রায় অল্প কিছু মাছ, আমরা চলে আসমু। এখন যাওয়ার পথে বললাম যে আর একটু ওই দিকটা দিয়া যাই, যদি কিছু পাই। তো যাইতে যাইতে দেখা গেছে একটা খেতে তেমন পানি না, আবার বেশিও না। ওই পানির ভিতরে হঠাৎ মাছ ধরতাছি, ভালোই ছোট ছোট কয়টা মাছ দেখা যায়, শুধু পুঁটি মাছ আর ওই রাগা। তো মাছ ধরতাছি, হঠাৎ 2 জন আমাদের থেকে বিচ্ছিন্নর দিকে। প্রায় আমরা এই খেতে আর ওরা আছে সামনের 2টা ক্ষেত আগাইয়া। তো আমরা ডাকতেছি, আবার আমাদের ভিতরে একটা ভয়, বাড়ি থেকে বলে যে বিলে রাত্রে মাছ ধরা যাবে না, অনেক ডর ভয় দেখায়। তো আমরা তেমন একটা পারতো না করে আর কি, 4 বন্ধু, শক্তি আলাদা, আমরা 4 জন। তো গেছি, যাওয়ার পর হঠাৎ এরকম মাছ ধরতাছি। ধরার পর 2 জন অনেকটা যাইতে 3 ক্ষেত পার হইতে অনেকটা গেছে গা। ওদেরকে খুঁজতে আমরা আবার এদিক দিয়ে মাছ পাইতাছি। আমরা চাইতাছি না যে ওগরে ডাক দিয়ে ওরা মাছটা ধরুক, আর ওরাও চাইতেছে না যে ওরা যে মাছটা ধরতেছে এটা আমরা ধরি। তো এরকম দুই দলের ভিতরে একটা হয়ে গেল। তো ওরা অগর মতো ধরতেছে, আমরা আমগো মতো। তো হঠাৎ ধরতে কিরকম জানি আবার বৃষ্টির আবহাওয়া দেখলাম। তখন বেলা আবার ডাকতাছি যে চল জামুগা, অনেক হয়েছে মাছ। প্রায় তখন বেলা ওইবারের তুলনায় অনেকটা মাছ আমরা পাইছি, ওই এতক্ষণ যে ক্ষেতগুলো ধরলাম ওই ক্ষেতের তুলনায়। তো মাছ ধরা শেষ, এখন আমরা জামুগা, ওগরে ডাকতাছি, ওরা করতেছে খালি আরেকটা ক্ষেত দেখি। তো যখন বললাম আমরা অগর ওখানে যাইতে অগর ওই পর্যন্ত যাইতে দেখি ওরাও আমগর সমতুল্য মাছ পাইছে। তো পাওয়ার পরে বললাম যে আই জায়গা। পরে একজনে বলতেছে যে বন্ধু ধারা একটা মাগুর মাছ দেখছি, এই মাগুর মাছটা ধরার লিগা খুবই করতেছি। পরে আরেকটু দূরে ওরে জিগাইলাম, আয় তুই আয়, ও একসাথে আয় মাগুর মাছটা ধরি। ও কয় এই যে একটা শৈল মাছ আছে, আর এটাও ধরি, তুই একজন এনে আয়, একজন এনে যা। তো ধরতে এখন যাই, আমি মাছ দেখি না, কিন্তু ওই দেখতেছে মাছ। কই এই যে দিক দিয়ে ধর দিল, আবার আগাই নাই। পরে যাইতে কিছুক্ষণ পর চাবি দিয়ে চাপ দিছে। তো শব্দ শুনলাম যে চাবির ভিতরে পড়ছে, হাত দেয় মাছ নাই। আবার একটু আগাই যে আবার মাছ লড়তাছে। পরে যখন বলা ওই সামনের বার লড়তাছে, তখন আমার চোখে পড়ে যে মাছ আছে আদৌ। তো আমিও ঝাঁপাই পড়ি ওইটার উপর। তো লাভ নাই, যাইতে দেখি আবার আরেকটু আগাইছে। তো আমরা খেয়াল করলাম যে আমরা যে টানের দিকে গেছিলাম প্রথম দিয়া, ওদিক থেকে যাইতে আবার আমরা বিলের মাথার দিকে, একদম মান্দা যেটা কয় বিলের মুখ, যেখানে আমার মতো 2টা মানুষ গাইরা যাবে, প্রায় অনের কাছাকাছি চলে গেছি আমরা যাইতে। এই মুহূর্তে আবার অনেক বৃষ্টি নেমে গেছে। ওই তখন বেলায় আকাশ খুব মেঘাচ্ছন্ন। পরে বললাম যে মাছ আর ধরবো না, ল জামুই গা। এর মধ্যে ওই যে ওরা যে 2 জন ছিল মাগুর মাছের পিছনে দৌড়াইতেছে, ওরা কয় পাইছি আয়। ওরা ধরিয়া চাবির ভিতরে মাছ আছে, ওরা হাত দিয়ে ধরতেও আছে, কিন্তু কেউ আর মাছটারে ব্যালেন্স করতে পারতেছে না। ঠিক ধরতেছে ঠিকই, কিন্তু কেউ আর পারতেছে না। পরে এমনিতে ভয় ঢুকিয়া গেছে ভিতরে, যাই জায়গা মানুষেও কয়। পরে চাবি তুললা আয়া পড়তাছি। আওয়ার পথে এরকম আমরা প্রায় এন থেকে 50 ফুটের মতো যাইতে দেখলাম পিছে কি জানি একটা এন থেকে লাভ দিয়ে খালি অনে যাইতেছে, আর খুব আলোকিত হয়ে যাইতেছে জায়গাটা। যেন থেকে যাইতেছে প্রায় এন থেকে 10 ফুট জায়গায় এক লাফে যাইতেছে, জায়গাটা খালি আলোকিত হইতেছে। তো আরো ডর ঢুকে গেল নাকি। তো আমরা যাইতাছি, যাওয়ার পথে ওই হালকা বৃষ্টি থেকে আবার বৃষ্টিটা খুব জোরে নামলো। আবার দৌড়াদৌড়ি কইরা ওদিক দিয়ে আবার উঠা ওই শামীম কাকা আছে, ওদের বাসায় যায় উঠলাম। ওদের বাসায় উঠার আর কি বাইরে আমরা দাঁড়াইছি, ওরা বাড়ির ভিতরে। তখন রাতের বাজে প্রায় 3টার মতো বাইজা গেছে। অন্তর বাড়িতে মানুষের ডাক দেওয়া সম্ভব না। পরে আমরা যে গাছের নিচে দাঁড়াইছি, ওই গাছটা ছিল আমড়া গাছ। ওই গাছটা অনেক দিনের পুরানো গাছ। তো অনেক দাঁড়ানির পরে হালকা শিল পড়তাছে, বৃষ্টির সাথে শিল পড়তাছে। তো আমরা এখন যদি বড় শিল পরে যদি মাথা মুথা ফাটে, ওই চিন্তা করে আমরা আগানোর চেষ্টা করতেছি, জামুইগা। এর ভিতরে যখন আগাইতে যামু, মনে হইতেছে ধাম ধুম করে কি জানি একটা পড়তাছে সামনে।
বড় বড় শিলেরই, কিন্তু আদৌ ছোট ছোট শিল, কিন্তু বড় কোনোই নাই। আর এত জোরে জোরে টিনের ভিতরে পড়তাছে যে ওই বাড়ির যে কেউ উঠবো তেমনই নাই। আমরাও ডাকতাছি যে কাকা ঘরে কি হলো, ঘরে কি কিসে কিসে শব্দ করে, তারা কোনো রেসপেকশন দিতেছে নাম করে, কোনো কথাই কইতাছে না। আমরা তো আরো ভয়ে দমতমা। ঠিক তখনই আমরা জামু, তার পিছনে যে এরাইজ গাছটা ছিল ওন থেকে ধাপ করে এক ঢাল করে গেল মনে হয় পাগারের মধ্যে। আমাদের কাছে লাইট আছে, লাইট মারি, কোনো ডাল ডোল কিচ্ছু নাই। আরো ডর ঢুকে গেছে ভিতরে, আমি কি করবো, না পাইতাছি বাড়ির দিকে যাইতে, না পাইতাছি এদিকে যাইতে। পরে যাও আল্লাহ আল্লাহ করে আমরা ছুটছি। এখন ওর মধ্যেই কইতাছি যে বন্ধু সবাই একসাথে থাক, আমরা শিকল বাঁধছি, যে চারজনে চারটা হাত ধরে যা আমরা এদিকে যাই। যে অন কিন্তু কোনো একটা ডর ভয় একটা কাজ করতেছে আমগর ভিতরে, কিমনে বাইর যাবো এটাই চিন্তা। এদিকে মাছ, অনেকটা মাছ থাকার পরেও চাবি মিনা শোল আমার খুব পরিশ্রম হয়ে যেতেছে, খুব শোল দিয়ে অনেক গাম চড়তেছে, এমনি বৃষ্টি, এদিকে যেন শরীর ঠান্ডা হওয়ার কথা, অনেক খুব গাম ধরতেছে। হঠাৎ যাইতাছি আমাদের যে পিসের একটা ওর লাইট বলে পড়ে গেছে, কারণ আমরা তিনজনের লাইট জ্বালা যাইতেছে, ওর লাইটটা আর জ্বালায় নাই। ও কইতেছে দাঁড়া দাঁড়া আমি লাইটটা লই আহি। আমরা ও আমাদের এমনও করে নাই যে আয় আমরা তিনজনে যে লাইটটা নিয়ে আহি। ওই মুহূর্তে কি জানি হয়ে গেল, ও খালি করলে ধারা আমি লাইটটা নিয়ে আইতাছি। এই কথা কয়ে যাইতেই প্রায় ডাকতাছি আমরা, ও কইতাছে যে পিছে আমি যাইতাছি, ডাক দে আমারে, আমি কথা কইতাছি আর যাইতাছি। যাওয়ার পরে হঠাৎ দুইটা আর কি পাহাড় থেকে খালি নামছে, নামে ক্ষেতের ওই পাশে গেছে। ওরে ডাকি আর ওর কোনো সারা শব্দ নাই। কিরে কি হইলো, তিনজন আবার দৌড়াদৌড়ি করে গেছি যে আসলে কি হইলো। পরে যা দেখি ওর ব্যাগ ভাতরে আছে, আর যে মাছের ওর হাতে টেডাটা ছিল, ওই টেডাটা ক্ষেতের মাঝখানে এভাবে দাঁড়ায় রয়েছে, আর ওর মাথাটা মাটির ভিতরে একদম গাড়া। ওর মাথাটা গাড়া, ওরে যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে কয় আমার মাছ ধরছসকে, আমার মাছ নিছসকে। এই কথা কইতেই ওজন কিরম সেন্সলেস হইয়া অনেক বাতরে পড়ে গেল গা। পরে আমরা তিনজনে মিল্লা ওরে কান্দে কইরা আল্লাহ আল্লাহ কইরা দোয়া কালেমা কইরা একবার খালি বাড়ির দিকে আইন না, রাস্তার ভিতরে আইন নাই, আমগর যে বাড়ির উড়ানটা মানে আইন নাই, খুব ডাকাটাকি শুরু করে দিলাম। এলাকার প্রায় বাড়ির যা মানুষ আছে সবাই চলে আইলো। আওয়ার পরে এই অবস্থা, ওর আর কোনো সেন্স ফিরে না। সবাই মিলে তেল ডললাম হাতের ভিতরে, ডলার পরে ওই বাসা থেকে ওর বাপ মা সবাই ভয়ে ভয়ে যা ডাক দিলাম। আর বাবা এই কইতাছে তোদেরকে না করলাম, তারপরেও কে লেগে গেলি মাছ ধরতে। তো যাওয়ার হইছে, পরে এখন ওর কোনোভাবে সেন্স ফিরতেছে না। তারপরে আমাদের এলাকার এক কবিরাজ আছে, আমরা তার কাছে গেলাম, আমি আর আমার এক বন্ধু, দুইজন আর একজন মুরব্বী নিয়ে গেলাম। রাত্রের প্রায় 4টার মতো বাজে গেছে তখন। পরে ওন থেকে আইতে আইতে ওই কবিরাজের ওইখানে গেছি। কবিরাজে বলতেছে যে আমি যাইতে পারি 100-তে, যদি তোমরা আবার আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাও। পরে এখন আমরা নির্বুদ্ধায় বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আবার রাত্রে বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাম। পরে আলাম, আওয়ার পরে একটা কাঁচা মরিচ নিল, আর কি যেন একটা শামুক নাই কি নিয়া হাতের কায়াঙ্গুল যা আছে কায়াঙ্গুলের ভিতরে এইভাবে যাতা দিয়া ধরলো। ধরার পরে এমনি শোয়া থেকে ধাপ করে বয়ে পড়লো। তোর আমার ছাইরা দে, তুই আমার ধরছসকে, কয় তুই ওরে বর করছসকে। ও বলতেছে যে ও আমার আজকের শিকারি ছিল, তো ওদের লেগাই আমি ওরে ধরতে পারি নাই। আমি ওদেরকে দুইজনকে আমি জনবিচ্ছিন্ন করছি, ওদের কাছ থেকে অনেকটা দূরে সরাই নিছি, তারপরে ওরে আমি আমার আনতে পারি নাই। তো ওর কি দোষ, তুই ধরতে পারিস নাই, তুই তো না পারলে এখন ছাইরা দে, এখন তুই ওর পিছে কি লেগাইছস। ও আমারে 2বার করে আটকাইছে, আমার উপর অনেক আজাব দিছে, আমি ওর উপরে এটা প্রয়োগ করতে চাই। ও বলতেছে ও তো তোর মাছ ভাই মারছে। কবিরাজ বলতেছে আমি ওর তো তোর মাছ ভাই মারছে, ও কি তুই যে শয়তান এটা ভাই কি তোরে দিছে? এটা তো আমি জানি না। ও আমার উপরে করছে, আমার পিঠে দাগ বহাইছে, টেড়া দিয়া দিছে এবং চাবি দিয়ে আমার আটকাইছে খাঁচার ভিতরে, আমি ওরে এভাবে ওরে শাস্তি দিব। ও আমার সাথে এমনটা কে লেগে করলো। পরে অনেকটা করার পরে কইতাছে দেখ ভুল হইছে, যেটা ওর হইছে ওর আর যাবো না, আমি আর যাবো না, আমি এনেই থাকি। পরে ওই শয়তানটা আবার বলতাছে যে আমি কোনো কর্মে যাবো না, এবং কি আমি ওরে শেষ করবো, ওর প্রাণ নিয়ে তারপরে আমি যাবো। আমার যেমন আমার আঘাত করছে আমি ওরে আঘাত করবো, ওর আঘাত করতে করতে তিলে তিলে মারবো। পরে ওইটা বলতাছে, কবিরাজ বলতাছে দেখ তোর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো, তুই ওদেরকে ওর পিসটা ছাইরা দে। পরে এক কথায় দুই কথা অনেক সারাসারি নাই, প্রায় ফজরের আগাগ মুহূর্তে আজান দিব প্রায় আমার মনে হয় 20 থেকে 15 মিনিট আছে আজানের। ওই মুহূর্তে কোনো এক কারণ সূত্রে ওর রাজি করতে পারলাম যে 3 কেজি ওই ছোট ছোট দাইরকা মাছ আর হইতাছে আর পুঁটি
কোনো ফিশারি না, আর কি ওই কাইসমা বিলেরই পুঁটি মাছ, 2 কেজি পুঁটি মাছ আর 3 কেজি হইতেছে দাইরকা, শিবজাল দিয়া পাও যে কোনো মূল্যে ধইরা ওই ওরা যে 4 জন গেছিল, ওই 4 জন থেকে যে 2 জন বিচ্ছিন্ন হয়েছিল, ওই 2 জন আরেকজন, সর্বোচ্চ আরেকজন যাইতে পারবো, কিন্তু ওদের 2 জনের ভিতরে একজন না, ওই 4 জনের থেকে ওই যে 2 জন বিচ্ছিন্ন আরেকজন মুরব্বী নিয়ে ওইখানে দিয়ে আসতে হবো। আর দিয়ে আসার সময় পিছন দিকে ভুল করে তাকানো যাবে না, যদিও তাকাও তাহলে পরবর্তী খুব ভয়ঙ্কর হবে। ওরা এই কথা করার পর অনেক রিকোয়েস্ট করার পর ওরে মানানো যাইতেছে না যে আমরা আর কিছু লোক যাই, আর কিছু, তাও তখন আবার ডেট দিছে যে 12টা থেকে 1টার ভিতরে কাজ সম্পন্ন করতে হবে। পরে আর কি করার, পরে ওই পোলার বাপ ও স্বীকার করে নিল যে যে কোনো মূল্যে, কিন্তু ওর কথা ছিল যে বৃহস্পতিবারের দিন রাত্রে দেওয়া লাগবে। তখন বলা বৃহস্পতিবার আমাদের ওইখানে আবার শুক্রবারে হইল বাজার, আমরা বাজার থেকে মাছ কিনতে পারবো না। তারপরে আমরা এলাকাবাসী যা আছে সবাই মিল্লা করলাম যে যার কাছে যা জাল, যা নেট বা তরুয়া জাল, কারেন্ট জাল আছে, আমরা এটি দিয়া মাছটা আর কি করি। পরে আমরা দুপুর দিকে যাইয়া প্রায় 4টার মতো বাজে, তখন বেলা আমরা মাছ ধরতে সক্ষম, প্রায় এলাকাবাসী 50-60 জনের কম হবো না, সবাই জাল মাল নিয়া। তো আমরা 3 কেজি মাছের দাইরকা মাছের জায়গায় প্রায় 1.5 কেজি মাছ সংগ্রহ করতে পারছিলাম, আর বাকিটা দিছিলাম পুঁটি মাছ। ভাবতেছিলাম যে এটা নিয়ে কোনো গাবলা হবো, সবাই এটা নিয়ে কনফিউজ যে ও চাইলো এটা, আমরা তো আর পুরাটাই করতে পারি নাই। তবে আমরা পুঁটি মাছ টোটাল যে 5 কেজি হওয়ার কথা, আমরা পুঁটি মাছটা বাড়ায় টোটাল 5 কেজি একদম মাইপা, তারপরে ওই 3 জন নিয়ে প্রায় রাত্রের ইটার দিকে দিয়ে আসছি। দেওয়ার পরে জনবেলা ওরা যাইতেছে, যাওয়ার পথে ওই মাছটা নিয়ে 3 জনে যাইতেছে একটা হাড়ি, ও বলছে একটা কলস, মাটির কলসি দিয়া মাথাত কইরা, একজনে মাথাত লবো, যে মাথাত লবো হে থাকবো সবার সামনে, আর পিছে 2 জন ওর পিছে থাকা লাগবো। এবং কি হাড়িটা যে রাখবো, ওই রাগার ওখানে কলা পাতা, কলা গাছ যে আছে, কলা গাছের মাইস পাতাটা এইভাবে সুন্দর করে রাইখা ওইখানে আর কি কি যেন দিতে বলছিল, একটা মুরগির গিলা আর সম্ভবত কলা কাটা একটা মুরগি, এই 2টা জিনিস মনে রাখা মাঝখানে হাড়িতে মাছটা থাকবো। মাছটা রাখা তোমরা যেমনে দিছো ওইভাবে ঘুরে আবার অমনি হাঁটা শুরু করে লাগবে। এবং কি তুমি দোয়া কালেমা এরকম কোনো কিছু করতে পারবা না, তুমি যেভাবে গেছো ঠিক ওভাবে আবার হাইটে আসবা। হাওয়ার পথে তোমার পিছে যদি কেউ ডাকে তুমি তাকাবা না। তো সবাই নার্ভাস, কারণ যদি কেউ ডাকে একটা মনের ভিতরে ডরের কাজ করতেছে। তারপরেও তারা নির্বিধায় এখন যান বাঁচানোর লেগে যাওয়া লাগবে। পরে গেছে, যাওয়ার পরে ওটা রাখলো, ওই যেভাবে যেভাবে বলছে ঠিক ওইভাবে ওই জায়গাটি করছে। করার পরে ও বলছে যদি আমার কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা সিগন্যাল দিব। কিরকম, ওই তোমরা যে পাহাড়ে যাবা ওই কলা পাতাটা ওইটা দেখবা 3 ক্ষেত এই সাইডে আছে বা 4 ক্ষেত এই সাইডে আছে। যদি বুঝো যে 2-1 ক্ষেত বা ওই বাতর থেকে সরে গেছে তাহলে বুঝবা যে আমি এটা গ্রহণ করছি। আর যদি দেখো না জায়গাতে আছে তাহলে বুঝবা যে তোমাদের বুক দেওয়া হয় নাই, আবার নতুন করে দিতে হবো, নাহলে আমি আবার পুনরায় বুক করবো, ওরে আবার বর করবো। পরে দেওয়ার পরে ওরা যখন বলা বাড়ির দিকে আইবো, সবাই কনফিউজের ভিতরে আইতাছে। পরে ঠিক মনে হয় পিছে ও বলতাছে যে আমার পিছে যা আছে পানি জুম মনে হয় একদম সব তুইলা আবার ঠেকান মারতাছে বারে। কিন্তু আমরা নিজ দিকে যে ফিরছি ওই নিজ দিকেই, কিন্তু কেউ তাকানির মতো কোনো সাহস পাইতেছে না, পিছ দিকে না না। আমরা লাস্টে দিয়া যখন না কুলাইতে পারছি, সামনের জনের মাথা আমি ধরছি, ও আমার মাথা ধরছে, আর এইভাবে যে বেশি সাহসী সে ছিল পিছে, এভাবে আমরা মাথা ধরে একদম বাতর দিয়ে হাইটায় পড়ছি। পরে আমাদের মনে হইতাছিল যে যখন বলো ওই আমরা গাছের ওদিক দিয়ে যাওয়া লাগবে, আমরা গাছের ওই পর্যন্ত আইসি, মনে হইতাছে যে পুরা ঘাসটা তুলা একবার খেতে মেলতাছে আবার নিয়ে পাকারে মেলতাছে, এরকম পরিস্থিতি। পরে আল্লাহ করে ওন থেকে যেই সইরে আইসে, আওয়ার প্রায় 2 মিনিটের ভিতরে পিছে যেমন একটা সুম করে একটা আওয়াজ গেল পিছে, পরে তে একদম সব ঠান্ডা হয়ে গেল। পরে যখন আবার সবাই এলাকাবাসী সবাই সকাল প্রায় 6টা বাজে, সবাই ভিতরে তো একটা যে রাত্রে কি হইলো একটু দেখাই। 6টা বাজে প্রায় আমরা ঘুমেতে উঠার আগেই দেখি পুরা খেত খোলা যা আছে খালি মানুষ আর মানুষ। তবে যাই হোক আল্লাহর এক পরে যাই দেখি ওই কলা পাতাটা যে ও যেভাবে বলছে ওইভাবেই প্রায় 1 ক্ষেত 1.5 ক্ষেত হবো, 1.5 ক্ষেতের মাঝখানে মাঝামাঝি না একটা বাতারের সাইডে ওই কলা পাতাটা রয়েছে। কলসও নাই, ওই যে মুরগিটা দিয়ে আসছি মুরগিও নাই। তবে একটা পাইলাম যে মুরগির যে পশম গুলা ছিল ওটি পানি দেওয়া ছেড়ছাই আর কি 2টা-3টা করে এরকম অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। তো ওই আমি নানু এটা বলে আমাদের তখন বাড়ির বাসার পিছনে আমি বারান্দার অপোজিটে 3টা নারকেল গাছ ছিল। নানি বলতো যে নানি যখন আমাদের বাসায় থাকে তখন তার ওই জিনগুলা বা যেগুলো আছে তারা ওই নারকেল গাছগুলোতে অবস্থান করত। তো এটা আমার সচক্ষে দেখা।
আমার বাবা মারা যায় 2002 সালে, তখন আমি সভাপতি ছোট। তো একদিন বাইরে বের হই, বাইরে বের হওয়ার পরে যে দেখি এরকম কিছু একটা নারকেল গাছ বরাবর দাঁড়ায় আছে। আমি প্রথম ওই জিনিসটাই দেখি, আর আমার লাইফে আমি কোনোদিন অন্য কিছু দেখি নাই। তো এই জিনিসটা আবার আমি আরেকবার দেখি, আপনার ক্লাস 5-এ থাকতে আমার মামা আসবে, মামাকে নিয়ে আসতে যাবো, বিদেশ থেকে মামা আসবে, মামাকে নিয়ে আসতে যাবো হইলো এয়ারপোর্ট থেকে। তো আমি আর মামা শ্বশুর বসে আছি, হঠাৎ মানে সাপ, দুইটা সাপ কিন্তু কখনো ঘরের মানে যে ঘরগুলো আছে ঘরে একসাথে মারামারি করে না, সাপ দুইটা কখনো একসাথেই করে না। তো সভাপতি যেহেতু নিজের ছেলে আসবে, নানু সব থেকে বেশি খুশি। নানু তারপরে আবার অসুস্থ হয়ে যায়, মামা আসার পরেই অসুস্থ হয়ে যায়। নানু যতগুলো মানে ভালো মোমেন্ট আছে ওই মোমেন্টগুলোতে অসুস্থ হয়, যেরকম কারো বিয়েতে গেলে, কারো কোনো অনুষ্ঠানে গেলে, কোনো ঈদের কোনো প্রোগ্রাম হইলে, মানে যত মনে করেন যে নানুর যত মানে হ্যাপি ফেস যে টাইমগুলো থাকার কথা, ওই হ্যাপি ফেস টাইমে নানু সব থেকে বেশি অসুস্থ হয়। তো এটার তো অবশ্যই একটা কারণ আছে, যেহেতু তো ওই সময় আমি ওই দুটা সাপ দেখতে পাই। তারপরে যেহেতু আমার সাথে একজন ছিল, তারে বলি, সে দেখতে দেখতে সাপ দুটো উধাও এরকম উধাও হয় যে পুরা বাসার ওই খোঁজার পরেও ওই সাপের দুইটা সন্ধান তারপরে আর কোনো দিন পাওয়া যায় না। তো এরকম আমার মেজো খালাও কিছু দেখে, তো সবাই দেখেন। তো নানুর একটা নির্দিষ্ট টাইম পর অসুস্থ হয়। আরেকটা জিনিস, নানু ধরেন যে এরকম শোনা গেছে, নানু বাড়ি গেলে সবাই বলতো, অনেক আছে না গ্রামের বাড়ি কুকুরে মাইরা ফেলে বাড়ে দিয়া, এই অপরাধ করলে এই সেই করলে, ওই মৃত কুকুরে নানু আবার জীবিত করতে পারতো। তাই এলাকায় নানুর নাম বেশিরভাগ পরিচিত ছিল বিলামা নাম, সবাই ওই নামই ডাকতো নানুরে, যে নানুর নাম বিলামা করে, অন্য কোনো নাম ডাকতো না। নানুর নাম যেটা আমি জানতে পারি, নানুর আসল নাম প্রায় ক্লাস 5-6 উঠা, ছোট থেকে যেটা নানুর এরকম ছিল। ধরেন যে একবার নানুর মানে যেই চিকিৎসারী যেটা ওষুধ দিত তার ওটাই সুস্থ হই, এটা তখন একটা মানে বড় একটাই ছিল, যেরকম আমার সময় কিছুটা দিছে এই সেই। কিন্তু একটা নির্দিষ্ট পেস টাইমে, যেন প্রতি বছরে ধরেন যে কোনো একটা অনুষ্ঠানে গেল, কোনো একটা প্রোগ্রামে গেল, মানে নানু কোনো হ্যাপি ফেস করতে পারতো না, ওই মোমেন্ট ক্রিয়েট করতে পারতো না, তাহলেই তার ওই সমস্যাটা হয়ে যাইতো। কারণ ওই যে নানু একটা জিনিস নিতে চায় নাই, নানুর গুপ্তধন দিতে চাইছিল কিন্তু নানু নেয় নাই। কারণ গুপ্তধন দেওয়া মানে কি, স্বর্ণ রীতি দেওয়া, যেটা নানু খুশি থাকতে পারতো। ঠিক আছে, জীবনের শেষ পর্যন্ত নানুর এই প্রবলেমটা ছিল। আর এই প্রবলেমের পরে যে এইটা হয়েছে, যে নানুর বলে গেছে যে তারপরে তার প্রজন্মের যারে ভাল লাগবে তার সাথে আবার কি হবে, ইভেন আমরা কিছুটা হলেও তার একটা আভাস 1-2 জন মানুষে পাচ্ছি, কিন্তু আসলে শিওর তো বলা যাচ্ছে না। কিন্তু নানু মারা গেছে 2 বছর যাবত, কিছুটা হলো নানু মারা যাওয়ার পর আমরা আমাদের ফ্যামিলি মেম্বার বলতে আমার নানুর বংশের আর কি যারা আছে, আমার খালা হতে পারে, আমার কোনো মামাতো ভাই বোন হতে পারে, আমরা এরকম 2-1 জনের মাঝখানে এরকম অস্বাভাবিক কিছু ফেস করছি। কিন্তু এটা আসলে বোঝা যায় বিয়ের পরে বা একটা নির্দিষ্ট টাইম পেস। যখন আমি ঘরে যাইতে নি আমি দৌড় দিতে পারতেছিলাম না। তারপর হঠাৎ করে দেখি আমার যে তাল সুপারি গাছ আর বাঁশঝাড় তো এক জায়গার পরে মধ্যে দিয়া কিছু একটা হলুদ কালারের অনেক বড় কিছু একটা উইরা গেল। উইরা যাওয়ার পর আমার টাকাই আছে, আমি বুঝতে পারি না এটা কি। তারপর আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরের দিন আমি অনেক বেলা বেড়ে উঠলাম। ওইটার পরে আমার মানে শরীর জ্বর আইছে, জ্বরের মতো লাগতেছে, কিন্তু আমার জ্বর আসে নাই, ভিতর থেকে একটা তাপ অনুভব করতেছি। তাপ অনুভব করার পরে 2 দিন বাড়িতে ছিলাম, তো আর ঘোরাঘুরি হয় নাই। তারপর আইসা পড়ছি বাসায় আসার পরে 2 দিন পরে কবিরাজ ছিল একটা, কবিরাজের পরে কি করছে, হের জিন্দারা, মানে আমি একটু অসুস্থ ছিলাম, পরে বাসায় বুঝছিল যে কাহিনী কি হয়েছে, কারণ ওইখানে জায়গা ভালো না, আমি তাও যাইতাম। তারপর কবিরাজ আইছিল, কবিরাজ আইসা তারপর যখন তার জিন্দারা করলো, দেখাইলো বা জিনে বললো যে ওখানে একটা মহিলা ছিল, একটা মহিলার মতো আর কি, কম বয়সী একটা জিন ছিল। তো সেই জিন, আমি যেহেতু ওই যে ওখানে তার বাথরুমের কাছে দাঁড়াইছিলাম, আর বাথরুমের পিছের এলাকা ভালো ছিল না, ডুবা ছিল। আমার মূলত ভয় দেখানোর ট্রাই করতেছিল, যদি আমি চিৎকার মারতাম তাহলে আমার ক্ষতি করতো, ও আবার মাইরেও ফেলতে পারতো।
যদি আমি চিৎকার মারতাম, কিন্তু তখন আমি চিৎকারটা মারি নাই, আমার কল আসছিল বিদায়, আর আমি মানে চিৎকার মারতে পারতেছিলাম না। যদি আমি চিৎকার মারতাম তাহলে মানে কোনো একটা ক্ষতি করতো বা মেরে ফেলতো। আরো সাউন্ড জোরে জোরে হয়। আমি দুজনেই যত দোয়া দূর জানি পড়া শুরু করলাম, জোরে জোরে পড়তেছি, কিন্তু কোনো কাজ হইতেছে না। সাউন্ড যথারীতি হয়ে দিয়েছে, সাউন্ড কম বেশি এরকম কিছু না, সেরকম ছিল এরকম হইতেছে। এখন 2-4-5 মিনিট যাওয়ার পরে আমি ফিল করলাম যে আমার রুমটা যে আছে, আমার রুমটা কবরস্থানের ঠিক অপোজিটে, ওইখানের জানালা কেউ যেন ঠাস করে খুলে ফেলাই দিছে, এরকম এক শব্দ, বিকট এক শব্দ পেলাম। তো আমি বললাম আম্মু আমি জিগাইকে দেখি এখানে কি হয়েছে, এখানে কি কোনো সমস্যা আছে কিনা। সে আমাকে যাইতে নিষেধ করে, না যাইতে হবে না, এখানে যাইতে হবে না, কারণ ওইখানে প্রবলেম হইতে পারে। কারণ আমাদের যে আমি যে আমার সাথে যে রুমে থাকি, ওই রুমে অনেক জিনিস থাকে, মানে ওই রুমে নামাজ পড়া হয়, জায় নামাজ, কোরআন, তসবিহ তালাওয়াত সবকিছু ওই রুমে করা হয়। হয়তো বা এই রুমে কোনো বিয়ের জন্য সে আসতে পারতেছে না বা খারাপ কিছু আসতে পারতেছে, এরকম এক মনের সন্দেহের জন্য আম্মু আমাকে যাইতে নিষেধ করতেছে। আর ওই ঘরে সূরা ইয়াসিন রাখা ছিল, অনেক কিছু আয়ত করছি, মানে ওয়ালমেট যেগুলো থাকে এগুলো রাখা ছিল। হয়তো এই কারণে আমাদের কোনো ক্ষতি করতে পারতেছে না, বা আমরা ওই রুমে যদি যাই, মানে যে রুমে জানালা ফালা ওই রুমে গেলে হয়তো আমাদের কোনো ক্ষতি করবে, এই ভয়ে আমাকে যাইতে দেয় নাই। সকাল হয়, আর ওই দিন রাতে আমাদের কারোর ঘুম নাই চোখে। সকাল হয়, গিয়ে যথারীতি দেখি রুম ঠিকঠাকই আছে, কোনো জানলা পড়া যে শব্দ শুনছি জানলা ঠিকঠাকই আছে, জানলা কোনো প্রবলেম হয় না। এরকম প্রায় এরকম আমাদের সাথে ওই দিন রাত থেকে, যেদিন রাতে আমার ফ্রেন্ডের মা আমার মাকে জানাইলো, ওই দিন রাত থেকে আমাদের ঘরে এরকম প্রায় সময় এরকম সমস্যা হয়ে থাকে। এই একদিন জানালা শব্দ, একদিন হাত চড়া শব্দ, একদিন দেয়ালে স্পট পাইতেছি, দেয়ালে পায়ের স্পট, অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি। তো সবগুলা এরকম হইতেছে। এরপর ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন শুরু হয়ে যায়, আমাদের সমসাময়িক যে আন্দোলনগুলো, এরকম টাইমে আরো অনেক প্রবলেম ফেস করতেছি। যে আমার আম্মু স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছে যে কেউ একজন আম্মুকে আসা গলা টিপা ধরতেছে, এরকম অনেক প্রবলেম, ঘুমের বাজে, এরকম অনেক সমস্যা হয়েছিল। এরপর আরো একদিন রাতে আমি দেখতেছি যে ছাদে কেউ হাঁটতেছে, আমাদের ছাদে কেউ একজন হাঁটাহাঁটি করতেছে। সাথে হাঁটাহাঁটি শব্দ শুনি না, আমি সেদিন রাতে আমার বাসার যে করিডোর আছে, করিডোর দিয়ে তাকাই দেখি 4:30টার মতো বাজে, 4:30 বাজে, হ্যাঁ এরকম টাইমই বাজে। ওই টাইমটাতে কেউ একজন এসে কবরস্থানের দিকে ব্যান থেকে নেমে কবরস্থান দিকে ঢিলাচ্ছে। তো বিষয়টা সত্যি অবাক করার মতো, কারণ এই রাতে কি কবরস্থানের দিকে কেন মানুষ ঢেলাইতে যাবে, একজন ব্যান থেকে নেমে কবরস্থান দিকে ঢেলাইতেছে। এটা দেখার পরে আম্মুকে দেখে আম্মুর কাছে অবিশ্বাস্য লাগলো। এরকম প্রায় এরকম ঘটনা শোনার পর আমরা বাসায় চলে আসি। বাসা ছাড়িয়ে দেওয়ার মতো উপক্রম শুরু হয়ে যায়, কারণ আমার 3 তলায় যে আমার ফ্রেন্ডরা থাকতো ওরাও প্রায় বাসা ছেড়ে দিছে। তো আমাদের এখানে এরকম সমস্যা, যেহেতু লাইফ রিস্ক হয়ে যাওয়ার মতো এরকম এক সমস্যা। তো আমরা আমার গ্রামের বাড়ি যেখানে মুক্তাগাছা, আমার মুক্তাগাছা চলে আসা হয়। তারপর আমার মামাকে জানানো হয়, মামা একজন বড় এখানকার মসজিদে একজন বড় ইমাম, তাকে জানানো হয়। সে জানানোর পরে সেগুলো বলছে কাহিনীগুলো সত্যি, এগুলা তো ভৌতিক টাইপই মনে হচ্ছে, কিন্তু এখন জানা দরকার কিসের জন্য এগুলো হচ্ছে। সেখানে বড় কবিরাজ যারা ছিল, আমরা প্রায় 10 দিনের মতো আমার নানা বাড়িতে ছিলাম এইসব প্রবলেমের জন্য। সেখানে যে কবিরাজ টবিরাজ যারা ছিল আর কি, তাদেরকে মাওলানা পীর সবার আর কি পরামর্শ নেওয়া হয়। তো পরামর্শক্রমে সেখানে আর কি জানা যায় যে কি একটা বলে, তাদের কবিরাজের বাসায় বাটি চালান, এরকম তার বাটি চালান দিয়ে থাকে দেখা হয়, তারা নাকি জিনের সাথে কথা বলছে। কথা বলে আমরা জানতে পারছি এখানে আমাদের বাসায় অনেকগুলা কবরস্থানের পাশে যেহেতু অনেকগুলা জিন আছে, সেগুলা জিনগুলো হইতেছে ম্যাক্সিমাম গুলা বয়স্ক জিন আর কি, যেগুলোকে বলে বয়স্ক জিন। তারা চায় না যে আমরা এখানে থাকি, শুধু আমরা না, তারা চায় যে পুরো বাসাটাই যেন খালি হয়ে যায়, এই পুরো কবরস্থান এলাকাটা যেন খালি হয়ে যায়। কারণ এক সময় এখানে কোনো বাসা ছিল না, তখন ওরা নাকি নির্বিচারে ঘোরাফেরা করতে পারতো, কিন্তু এখন বাসা হয়ে যাওয়ার কারণে মানুষ জনবসতি করার ফলে তারা ঘোরাফেরা করতে পারছে না এখানে। তো এইরকম প্রবলেমের জন্য তারা কবিরাজ আমাদেরকে জানায় যে প্রবলেম কাটা যাবে, তো সবচেয়ে ভালো হয় আপনার বাসাটা ছাড়ে দেন, বাসাটা ছাড়লে সবচেয়ে বেশি ভালো হয়, আর প্রবলেম কাটার মতো ব্যবস্থা আমরা করে দিব। তো তারা আমাদেরকে অনেকগুলো রুলস দেওয়া হয়, যে এই বিভিন্ন কাগজ কলম দেওয়া থাকে যে এইগুলা দেয়ালে চলাইতে হবে, আরো অনেক রুলস দেওয়া হয়। সেসব রুলস মেনটেন করা হয়েছে। মেনটেন করার পাশাপাশি মালিককে জানানো হয় যখন যে আপনাদের বাসায় এগুলো প্রবলেম হইতেছে, যে আমরা এরকম অনেকগুলো দেখছি। সে মালিক তো অস্বীকার করে না, বরং মালিক নিজেও ঘাবড়ায় যায়। সে খুবই ঘাবড়ায় গেছিল, কারণ তার নিজের যে ছেলে ছিল বাচ্চা, সে ক্লাস 3 কিংবা 4 পড়ে, সে প্রায় দেখতো যে আকাশ থেকে কেউ যেন একটা তার রুমে আসতেছে, মানে ছাদ থেকে কেউ একটা তার রুমে আসতেছে, দূর থেকে কেউ একজন তার রুমে আসতেছে, এরকম ফিল করছে তার ছেলেটা। কিন্তু বাচ্চা ছেলে যেহেতু, তার কথা মালিক হিসেবে গ্রাহ্য করে নাই, গ্রাহ্য না করে সে কোনো কিছু পাত্তা দেয় নাই। এখন যখন আমাদের কাছ থেকে শুনছে, আরো মালিকের বিশ্বাস করার অনেকগুলো কারণ হচ্ছে আমাদের বাসা ঠিক পাশের বাসা, সে বাসা 1 মাসও কেউ ভাড়াটিয়া টিকতে পারে না, প্রতিনিয়তই সেখানে ভাড়াটিয়া উঠে আর চলে যায়, এরকম হয়, এরকম অনেকবারই হয়। আর আমার বাসার সাইডে যে মাঠটা ছিল, ওই মাঠে বাচ্চারা আগে খেলাধুলা করতে, কিন্তু এখন আর কেউ খেলাধুলা করতে পারে না। সন্ধ্যার সময় তো দূরের কথা, সকালবেলাও কেউ ওইখানে মানুষ থাকে না, মানে এরকম এক ভয়ঙ্কর এক অবস্থা। তো যতগুলো রুলস দেওয়া হয়েছিল, রুলস আমরা মেনটেন করি, যেগুলো বলা হয়েছিল কবিরাজের পক্ষ থেকে সেগুলো মানা হয়। কিন্তু তারপরেও বাসায় কোনো আমরা পাই নাই যে বাসায় যে কোনো স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করবে, এরকম কোনো কিছু ছিল না। বাসায় প্রতিনিয়ত সমস্যা হয়েই যাচ্ছিল, আমরা সবসময় একটা আতঙ্কে ছিলাম আর কি বাসাটায়।
তো পরিশেষে বাসা আমরা এখন ছেড়ে দিছি। আমরা গতকালকে আমরা ছেড়ে মুক্তাগাছা চলে আসছি। এই বাসায় প্রবলেমের জন্য মেনলি ছাড়া হয়েছে। আর সৌভাগ্যক্রমে কালকে আমরা মুক্তাগাছার হেল্পলাইনে এই পোস্টটা দেখি যে আজকে বুধে ফেমা আসবে, তো এই জন্যই শেয়ার করা এটা। আশা করি সবাই যারা এরকম কবরস্থানের পাশাপাশি যাদের বাসা আছে তারা সেফ থাকবেন, তারা চেষ্টা করবেন যথেষ্ট সেফ থাকার। না জ্বালায়, হ্যাঁ, সাবধান করে দিস। আর তোকে আজকে প্রাণে রক্ষা করে দিলাম, তুই আজকে প্রাণে বাঁচলি, হ্যাঁ, আর এদিকে আসিস না। তো এটা বললো। তো আমার জ্যাঠা কাকা আর কি ওই বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে আমার দাদিকে সব ঘটনা বললো যে এরকম এরকম আমি তো পানি নিতে আসছিলাম, তো এরকম এরকম আমি তো ভয় পেলাম। তো যখন এটা বললো তখন দাদি আর কাকাকে আর যেতে দিল না। হ্যাঁ, পরের দিন ওরা বাকি যে ভাইয়েরা এসে বললো যে কি ব্যাপার, তোকে পানি আনতে পাঠালাম, তুই কেন আসলি না? হ্যাঁ, তো যাই হোক এটা বললো। তো পরের দিন যেটা হলো যে এভাবে চলতেছে। পরের দিন আমার বাবা আবার আমাদের যে বাজার আছে, এলাকার যে বাজার, এই বাজারে দোকান আছে, আমার বাবার দোকান ছিল তখন, ছিল যে দোকান, কাপড়ের বস্ত্রালয় ছিল। হ্যাঁ, তো ওই দোকান থেকে বাবা, সাধারণত গ্রামের বাড়ি তো তখন যেহেতু বিদ্যুৎ নেই, রাতের 8টা-9টায় অনেক সময়। হ্যাঁ, তো আমার বাবা রাতের 9টা-10টার দিকে দোকান বন্ধ করে, বাবার একটা সাইকেল ছিল, তো বাবার সাইকেল ছিল, বাবা সাইকেল দিয়ে আসতেছিল। তো আমাদের বাড়ি থেকে আমাদের যে বাজারের যে রাস্তাটা আছে, বলে রাখি যে এই রাস্তাটায় একটা বিরাট বড় বাঁশঝাড়ের বাগান আছে, বাঁশঝাড় আছে, তো এখনো সেটা আছে। তো সেই বাঁশঝাড়ে, সেখানে হচ্ছে এই বাঁশঝাড়টা সম্পূর্ণটাই শুধু কবর আর কবর। হ্যাঁ, অনেক কবর দেওয়া হয়। এলাকার যত মানুষ মারা যায়, হ্যাঁ, যাদের জায়গা নেই, জমি নেই, হ্যাঁ, তারপরে যাদের ওই ভিটাটা, হ্যাঁ, ওই ভিটাটা যাদের, ওদের কবর, পাশাপাশি যাদের জায়গা জমি তেমন একটা নেই তাদের কবরও সেখানে দেওয়া হয়। তো পুরো জায়গাটাই শুধু কবর আর কবর এরকম। তো ওই জায়গাটা যখন আমার বাবা আসে, আব্বু আসে, তখন যেটা হয় যে রাস্তার মধ্যে দেখে যে রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে আছে, যেহেতু বাঁশঝাড়, রাস্তার মধ্যে একটা বাঁশ পড়ে আছে। তো আব্বু এটা দেখে, আব্বুর কাছে একটু অদ্ভুত লাগছে, কি ব্যাপার, এখানে রাস্তার মধ্যে বাঁশ পড়ে আছে রাতের বেলা, যেহেতু কন্টিনিউয়াসলি 2-1 দিন যাবত এই ধরনের ঘটনা ঘটতেছিল। তো আব্বুর মনে তখন আসলো যে কি ব্যাপার, কালকে এই ঘটনা ভাইদের সাথে, আজকে আবার এখানে বাঁশ পড়ে আছে, এটা তো স্বাভাবিক না। তখন আব্বু যেটা করলো যে বাঁশকে আর অতিক্রম করলো না, ওই বাঁশের যে মাথা, এই বাঁশের মাথা দিয়ে আব্বু ওই সাইকেল নিয়ে হেঁটে বাঁশটা পার হলো। তো বাঁশটা পার হওয়ার পরপরই আব্বু যেটা দেখলো যে মানে পার হওয়ার সাথে সাথে বাঁশটা এক ধাক্কায় উপরে উঠে গেল, মানে সোজা হয়ে গেল, একদম স্টিল সোজা। এটা দেখে তো আব্বু অনেক ভয় পেয়ে গেল। তো আব্বু সাইকেলে উঠে যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসলো। তো বাড়িতে চলে এসে বাড়িতে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে, এই সময় দেখে মানে শব্দ শুনে যে আমাদের বাড়ির পিছনে একটা বাঁশঝাড় আছে। তো বাড়ির এই বাঁশঝাড়টা মানে মনে হচ্ছে কেউ বাঁশ কাটতেছে, মানে 1-2জন না, মানে অনেকজন মিলে বাঁশ কাটতেছে, আর মনে হচ্ছে পুরো বাঁশঝাড় একদম কেটে সম্পূর্ণ নিয়ে চলে যাবে, এরকম একটা শব্দ। এরকম মানে অনেকজন মিলে বাঁশ কাটতেছে, যাকে বলে কুড়াল দিয়ে, হ্যাঁ, এরকম শব্দ। আর হচ্ছে বাঁশঝাড়ের সাথেই ছিল আমাদের টিউবওয়েল পার, টিউবওয়েল ছিল। তো টিউবওয়েল পার যে ছিল ওইখানে সমানে টিউবওয়েল কেউ চাপতেছে, এরকম শব্দ। আর হচ্ছে ওই টিউবওয়েলের আপনার কাপড় কাচতেছে, অনেক কাপড় কাচতেছে, এরকম একটা শব্দ। তো আব্বু একটু সাহস ছিল, যদিও ভয় পাইছিল, তারপর আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি হচ্ছে এখানে। তো ওই আমাদের যে ঘরটা ছিল, ঘরের পাশেই ছিল ওই জ্যাঠার ঘর, যে জ্যাঠাটা আগের দিন ভয় পেল। তো ওই জ্যাঠাটা বলতেছে যে খবরদার তুই বেরোস না, হ্যাঁ, তুই বেরোস না, এটা তো বুঝতে পারছস কি, এটা বেরোস না, বেরোলে ক্ষতি করবে, বেরোস না, ঘর থেকে বেরোস না। তো এইভাবে বলা, তো আব্বু না তাও বের হবে, হ্যাঁ, যে না আমি দেখবো কি। হ্যাঁ, তো আমার আম্মু, তারপর আমার বড় বোন ছিল, হ্যাঁ, তারা আর কি আব্বুকে আর বের হতে দেয় না। তো বের হতে দেয় না। সকালে ঘুম থেকে উঠে দেখে যে বাঁশঝাড় যেরকম ছিল ঠিক ওই রকমই আছে, ওই অবস্থাতেই আছে, কোনো বাঁশ কাটা হয়নি। এবং ওই যে টিউবওয়েল পার্টটা, এই টিউবওয়েল পার্টটাতে মানে ওই কাপড় কাচলে বা পানি ফেললে যে একটা পানির যে একটা ফ্লো বা পানি পড়ে থাকা, জমে থাকা, এরকম কিছু নেই, একদম শুকনো। মনে হয় যে 2-3 দিন যাবত এই টিউবওয়েল পারে কেউ আসেনি,
এরকম একটা পরিস্থিতি। তো এইভাবে চলতেছিল। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন যেটা ঘটে, আমার দাদা ছিল একজন মসজিদের ইমাম। তো আমার দাদা এশার নামাজ পড়িয়ে আসছে, ঘরে এসে খাওয়া দাওয়া করছে, রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। তো স্বাভাবিকভাবে যখন বিদ্যুৎ নাই, হ্যাঁ বিদ্যুৎ যেহেতু নেই, অনেক গরম, তো আমার দাদা দরজা এই জানালাটা খোলা রাখছে। আবার ছিল হচ্ছে জ্যোৎস্না রাত, হ্যাঁ চাঁদ রাত ছিল। তো চাঁদের আলোতে বাইরে সব দেখা যাচ্ছে। তো আমাদের বাড়ির যে উঠানটাই ছিল হচ্ছে একটা গরুর একটা মানে চারি ছিল, গরুকে সেখানে খাওয়ানো হইতো। তো ওই চারি ছিল। তো দাদা কি করছে, তো ওইদিকে মুখ করে শুয়ে আছে আর ফ্যানের পাখাতে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। তো এই পরিস্থিতি দাদা মানে ওইদিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করে যে ওই যে চারিটা আছে, ওই চারিতে কোনো একটা ওই বকরির মতো কোনো একটা কিছু মানে চারিতে লেগে পানি খাচ্ছে। তখন দাদা চিন্তা করে যে কি ব্যাপার, হ্যাঁ কার ভেড়া বা বকরি এভাবে রাতে ছুটে গেল, হ্যাঁ যাই দেখি, হ্যাঁ ভেড়াটা ধরে রাখি, সকালে আসলে দিয়ে দেওয়া যাবে, মনে হয় কারো গোয়াল ঘর থেকে সে ছুটে আসছে এরকম। তো দাদা যেই বলা ওই কাজ, উঠে পড়লো, উঠে আর কি যাবে, একটা লাঠি নিল, হ্যাঁ লাঠি নিয়ে রওনা দিল। তো রওনা দিবে তখন আমার দাদি আবার নোটিস করলো বিষয়টা। তখন দাদি বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ বলতেছে ওই যে দেখো না, ওই সামনে দেখো না কার যেন একটা ভেড়া এসে আমাদের চারির মধ্যে পানি খাচ্ছে, হ্যাঁ তো ভেড়াটারে এনে আমাদের গোয়াল ঘরে রেখে দেই, কালকে যদি কেউ খোঁজ করতে আসে দেওয়া যাবে, নয়তো রাতে কোথায় কোথায় চলে যাবে, হারিয়ে যাবে, হ্যাঁ পরে তো আর খুঁজে কেউ পাবে না। তো দাদি বলতেছে না আপনার যাওয়া লাগবে না, আপনি যান না, হ্যাঁ যার সে খুঁজে নিবে। দাদা বলতেছে না না, হ্যাঁ এটা হয় না, হ্যাঁ আমি দাঁড়াও, আমি ধরে নিয়ে আসি। তো দাদা বেরিয়ে গেল। তো দাদি যেটা খেয়াল করলো, দাদি এটা না করার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে দাদি না করতেছিল এই কারণে যে ওই যে ভেড়াটা, দাদি যেটা দেখলো, দাদির চোখে যেটা দেখলো, যে ভেড়াটার 4 পা মাটিতে নাই, মানে মাটি থেকে বেশ অনেকটা উপরে পা, মানে পা মাটিতে পড়তেছে না। তো ওই ভেড়াটা, তো এটা দেখে দাদি ভয় পেয়ে গেল যে হ্যাঁ না এটা তো স্বাভাবিক বিষয় না। পরে দাদা তো চলে গেছে পিছনে পিছনে, মানে দাদাও যাচ্ছে ভেড়াটাও যাচ্ছে এভাবে মানে রাস্তা দিয়ে। তো দাদা পিছনে পিছনে যাচ্ছে, দাদাও দৌড়াচ্ছে ভেড়াও দৌড়াচ্ছে, মানে দাদাকে ধরা দিচ্ছে না এরকম। তো দাদা গেল, দাদার যে বড় ভাই, তারপরে আমার যে ছোট দাদা, হ্যাঁ ছোট দাদা, তাদের কাছে গেল যে এরকম যে ই করছে, তুমি তোমার যে ভাই যে চলে গেল, তুমি এটা হ্যাঁ তোমার ভাইকে নিয়ে আসো। তখন তারা যেটা বললো যে কিসের জন্য আমার ভাই গেল, আমার ভাইকে কেন যেতে দিলেন, যাই হোক এটা বলে তারা রওনা দিল দাদাকে খোঁজার জন্য। তো দাদাকে খোঁজার জন্য যেতে যেতে দেখে যে প্রায় 1-1.5 মাইল পথ দাদা চলে গেছে, 1-1.5 মাইল পথ চলে গেছে ভেড়ার পিছনে পিছনে। সামনেই ছিল একটা হয়তো তাদের একটা পরিকল্পনা ছিল যে সামনে একটা বিরাট বড় বিল ছিল, বিলের কাছাকাছি চলে গেছে। এবং বিলটা স্বাভাবিক অর্থেই ভালো না এখন, হ্যাঁ ওই বিলে অনেক মানুষই মারা গেছে এবং সেই মৃত্যুগুলা অস্বাভাবিক মৃত্যু, হ্যাঁ তো বিলের কাছাকাছি চলে গেছে। তখন দাদাকে গিয়ে ধরে বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ যে ওই যে দেখো না ভেড়া যাচ্ছে, ওই ভেড়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি, ভেড়াটা এনে কার জানি ভেড়া, কই সামনে তো কোনো ভেড়া নাই, আপনি কই যাচ্ছেন, হ্যাঁ আপনি কি জানেন না পরিস্থিতি এখন কেমন চলতেছে, আপনি এই রাতের বেলা একা আসছেন। দাদা মানে একটু চমকে উঠছে, তাই তো আমি তো বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি। পরে দাদা একটু সেন্স ফেরার পরে দাদা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো বাড়ির দিকে চলো। পরে বাড়িতে চলে আসে। তো এভাবে চলতেছিল, আজকে এই ঘটনা কালকে এই ঘটনা, এভাবে চলতেছিল। তো একদিন যেটা ঘটে যে ওই যেটা বললাম যে আমার যে ছোট দাদা যে জিন হাজির করতো, দাদা আবার সরকারি চাকরি করত। তো সরকারি চাকরি করলেও সেই যে জিন হাজির করতো, এই জিন হাজির করার কারণে তার আসল নামে কেউ তাকে চিনতো না, তাকে সবাই চিনতো হচ্ছে কালা দরবেশ বলে, যে কালা দরবেশ এক নামে চিনতো হচ্ছে কালা দরবেশ, এখনো চেনে যে কালা দরবেশের বাড়ি কোনটা এরকম। তো ওই যে কালা দরবেশ সে কি করছিল যে একদিন ছুটির দিন, হ্যাঁ অফিসে যায়নি, তো আগের দিন আবার কামলা রাখছিল ধান কাটার জন্য কামলা রাখছিল। তো ধান কাটছে, কেটে দিন শেষ হয়ে গেছে। তো কামলারা এক কর্নারে কিছু একটা মানে 1 ঘন্টার মতো কাজ, 1-1.5 ঘন্টার মতো কাজ ফেলে রেখে চলে আসছে কামলারা। তো পরের দিন ছোট দাদা বলতেছে যে এইটুকু কাজ আবার ফেলে রেখে আসছে, এটার জন্য আবার কামলা নিব, আজকে তো আমি বাড়িতে বসাই,
তো আমি যাই, গিয়ে ওইটুকু কেটে রেখে আসি। তো বলে আমার ছোট দাদিকে বলছে যে আমি একটু যাচ্ছি, যে ওইটুকুর জন্য আবার কামলা নিবো কেন, কারণ এটা 1-1.5 ঘন্টার কাজ, কামলারা তো সারাদিন বসে থাকবে। হ্যাঁ, আমি যাই এটা কেটে রেখে আসি। তো যেই বলা সেই কাজ, তো আমার দাদা কাছে নিয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যাওয়ার পরে ধান কাটতেছে, যেহেতু দিনের বেলা, তো ওই করতেছে, যেহেতু দিনের বেলা, ওই যেটা বলে অনেক লোকজন, মাঠে অনেক লোকজন। তো সবাই যেটা মানে সবার ভাষ্য মতে সবাই যেটা দেখছে যে আমার দাদা, তো ওই ছোট দাদা ধান কাটতেছে। তো ধান কাটতে কাটতে ধানের যে গুছি, সেই গুছিটা এক হাতে, আরেক হাতে হচ্ছে কাঁচি। তো গুছি আর কাঁচি নিয়ে অনেকক্ষণ যাবত বসে আছে। তার আগে একটা জিনিস বলে রাখি, ওই যে ওই মাঠের মধ্যে কোনো গরু ছিল না। তো একটা ষাঁড় গরু ছিল, কিন্তু সেই ষাঁড় গরুটা যে কার সেটা কেউ জানতেছিল না, যে ষাঁড় গরুটা কার। কিন্তু কেউ এটাও ভাবতেছিল না যে কার খোঁজ নেই, এরকমও ভাবতেছিল না যে যা হতেই পারে, ষাঁড় গরু হয়তো বা ঘাস খেতে রেখে গেছে, যে কারো হতে পারে। এর জন্য কেউ দিক দিয়ে মনোযোগ দিচ্ছিল না। তো হঠাৎ তারা যেটা খেয়াল করে যে এই ষাঁড় গরুটা আমার দাদার পিছন দিয়ে দৌড় দিচ্ছে। তো আমার দাদার, ওই ছোট দাদার পিছন দিয়ে দৌড় দেওয়ার পর থেকে আমার ছোট দাদা স্ট্যাচু হয়ে গেছে একদম। মানে যে অবস্থাতে ছিল, এক হাতে ধানের গুছি ধরে আছে, আরেক হাতে হচ্ছে কাঁচি ধরে আছে, এভাবে স্ট্যাচু হয়ে গেছে। তো এরপর ওই গরুটা আর কি দৌড় দিল। গরুটা দৌড় দেওয়ার পরে দেখলো যে মানে আমার দাদা স্ট্যাচু হয়ে গেছে। তো স্ট্যাচু হওয়ার পরে সবাই এটা খেয়াল করলো যে কি ব্যাপার, হ্যাঁ, হঠাৎ করে ধান কাটতে কাটতে এরকম থেমে গেল কেন। হ্যাঁ, আর একদম স্টিল ওইভাবেই বসে আছে, কোনো নড়াচড়া নাই, কিছু নাই। সবাই এটা নোটিস করলো। তো নোটিস করার পরে সবাই দৌড়ে আসলো যে কি হয়েছে, যাই দেখি। হ্যাঁ, তো সবাই আসলো, এসে পরে দেখতেছে যেটা, যে দাদার বেঁচে নেই। হ্যাঁ, সে মারা গেছে। তো সে মারা যাওয়ার পরে সে সবাই তাকে ধরলো, নিয়ে বাড়িতে নিয়ে আসলো। পরে বাড়িতে নিয়ে এসে তাকে কবরস্থ করা হলো। তো কবরস্থ করার পরে এরপর থেকে আর কোনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তো এভাবে এখন পর্যন্ত দাদা মারা যাওয়ার পর থেকে আর কি সব স্বাভাবিক হয়ে যায়। মূলত আক্রোশটা ছিল হচ্ছে ওই যে দাদা, যে আমার যে ছোট দাদা জিন যে হাজির করতো, এই হাজির করার কারণে তাদের জিনদের এটা পছন্দ হতো না, যার কারণে এই আক্রোশটার কারণেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছিল।